আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট টেকস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল আমাদের র্যাবিট ঘরে আসতে না আসতেই আমার একটা কোয়েল চোখে পড়লো, যেটা হচ্ছে মারা গিয়েছে। সো আসলে এটার সমস্যাটা আমি নির্ণয় করতে এখনও পারতেছি না। এটা হচ্ছে গলা দিয়ে ব্লাড বের হয়েছে। এ ধরনের সমস্যাটা আসলে ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন আমাকে হতে হয় নাই। এটাই হচ্ছে ফার্স্ট আমাদের এরকম একটা রোগে আক্রান্ত হয়ে নাকি হয়ে আমি জানি না নিজেও কেন এই কোয়েলটা মারা গিয়েছে আর এই ধরনের সমস্যা কেন হয়েছে। সো আমি এটা নিয়ে একটু অভিজ্ঞ খামারিদের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করব, হতে পারে কোনো বড় ধরনের রোগের লক্ষণ। সো আপনাদের যদি কারো জানা থাকে এটা কোন ধরনের সমস্যা বা অভিজ্ঞ কোনো কোয়েল খামারি যদি থেকে থাকেন তাহলে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন। সাধারণত এই ধরনের সমস্যা আজ পর্যন্ত আমার হয় নাই বললেই চলে। এটা হইতেছে ফার্স্ট টাইম। বেশ ভালো পরিমাণ কিন্তু ব্লাড ওর গলা দিয়ে বের হয়েছে। আর কোয়েলটা বেশিক্ষণ আগে হয়তো মারা যায় নাই, কারণ কিছু সময় আগে এসে আমি এখানে হচ্ছে খাবার দিয়ে গেছি। তো তখন এই ধরনের সমস্যা আমার চোখে পড়ে নাই, বা আমার বাকি কোয়েলগুলো কিন্তু দেখে বোঝা যাইতেছে সবাই কিন্তু সুস্থ আছে। যাই হোক, এটা নিয়ে আমার বেশি কিছু ভাবনা চিন্তা নেই। বিশেষ করে আমার ভাবতে হবে এটা কোনো রোগের লক্ষণ যদি হয়ে থাকে তাহলেই হচ্ছে আমার সমস্যা বা ভয়ের কারণ। আর আলহামদুলিল্লাহ আমাদের যে বাচ্চাগুলা ফার্স্ট ব্যাচ বড় করতেছি প্যারেন্টসের জন্য, এগুলোর সাইজ কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর আমি কিছুদিন আগে হচ্ছে একটা ভিটামিন ইউজ করেছিলাম, মাল্টিভিটামিন রেনা WX। সেটা ইউজ করার পর কিন্তু আমাদের কোয়েলগুলা মাশাল্লাহ অনেক সুন্দর গ্রোথ হইতে শুরু করছে। তখন কিন্তু কিছু বাচ্চা আমাদের ছিল একদম ছোট ছোট টাইপের, সেগুলো মোটামুটি সাইজ হয়ে গেছে। আর সকালবেলা থেকে আমি লক্ষ্য করতেছি প্রচুর শীত আমাদের এদিকে, আর ঠান্ডা বাতাস যেহেতু আমার র্যাবিট গুহার এদিকে। পাখিগুলো নিয়ে একটু সমস্যা বলা যাইতে পারে শীতের কারণে, এছাড়া কোনো সমস্যা হচ্ছে না। আর উঠানে দেখা যাইতেছিল আমাদের চীনা হাঁসগুলা, আর বিশেষ করে আমাদের কোয়েল দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলা সেগুলাকে অন্য জায়গায় শিফট করা হয়েছে, যেহেতু জিরো বাচ্চা বের হয়েছে আমাদের ইনকিউবেটর থেকে। যদিও গত পরশু দিন হচ্ছে আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয়েছে, কালকে চলে যাওয়ার কথা ছিল। বাচ্চাগুলো হচ্ছে এক ভাইয়ের অর্ডার ছিল, যে কারণে মূলত আমি ডিম বসিয়েছিলাম। যে কোনো সমস্যার কারণে হচ্ছে ভাইয়া কালকে পাখিগুলো আমাদের বাসা থেকে নিতে পারে নাই, সে কারণে মূলত বাচ্চাগুলোকে বুডিংয়ে দিয়ে দিতে হবে। 24 ঘন্টার বেশি হচ্ছে আমরা ইনকিউবেটর বাচ্চা চাইলেও রাখতে পারবো না, কেননা ওইখানে হচ্ছে ওদের জন্য পারফেক্ট ব্যবস্থাপনা আমরা চাইলেও করতে পারবো না। ইনকিউবেটর থেকে হচ্ছে 24 ঘন্টার ভিতর বাচ্চাগুলোকে বের করে বুডিংয়ে দিতে হবে বা খাবার পানি দিয়ে দিতে হবে। যে কারণে মূলত গতকালকে হচ্ছে আমরা বের করে রাতের বেলা ওদের বুডিংয়ে দিয়ে দিয়েছি। যেহেতু গতকালকে হচ্ছে ভাইয়া আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারে নাই, পাখিগুলো হচ্ছে আজকে সন্ধ্যার দিকে নেবে। সে কারণে মূলত আমরা বুডিংয়ে কালকে রাত্রে রেখে দিয়েছি এবং ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থাপনা ওখানে করে রেখেছি। এগুলোই হচ্ছে সেই বাচ্চাগুলা যেগুলো হচ্ছে আমাদের গত পরশু দিন রাতে উঠেছে, এবং কালকে ডেলিভারির কথা থাকলেও নিতে পারে না ভাইয়া। আর আজকে হচ্ছে ভাইয়া সন্ধ্যার দিকে আসবে হয়তো, কিংবা আমার ভাইয়া নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসবে বানিয়াজুড়িতে। আর আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আমরা 180 পিসের মতো ডিম দিয়েছিলাম, যেহেতু ভাইয়া অর্ডার করছিল মাত্র 100 পিসের মতো বাচ্চা। 100 পিস বসালে সেখান থেকে হচ্ছে 100 পিস বাচ্চা আমরা পাবো না, এটা জেনেই 180 পিসের মতো ডিম আমি বসিয়েছিলাম। 180 পিস ডিম থেকে মূলত বাচ্চা বের হয়েছে 140 পিসের মতো। ম্যানুয়াল ইনকিউবেটরের চাইতে ভালো হ্যাচিং রেট মনে হয় না পাওয়া সম্ভব। আর ইনকিউবেটরটাকে একদম অফ করে দেওয়া হয়েছে, কিছু রিপেয়ারিংয়ের কাজ করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এত কিছু একা আমার পক্ষে সামাল দেওয়া এখন সম্ভব হচ্ছে না, যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর দিনে 3 থেকে 4 বার ডিম ঘোরাতে হবে। আজকে এ পর্যন্তই।